সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ তৃতীয় বর্ষের বিকাশ মনোবিজ্ঞান দ্বিতীয় খণ্ডের 9 নম্বর লেকচার। আমাদের আজকের ক্লাসের বিষয় মোস্ট অ্যাডজাস্টমেন্ট প্রবলেম অফ মিডল এজ। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ক্লাস। আমাদের সিলেবাসের 3 নম্বর চ্যাপ্টারের আজ আমার 9 নম্বর লেকচার। আমরা মধ্য বয়সের অভিযোজনগত বেশ কিছু সমস্যা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এই মধ্য বয়স বা মিডল লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনকে কেমনভাবে দেখতে চান তার কর্মপ্রচেষ্টার দ্বারাই মধ্য বয়সের অ্যাডজাস্টমেন্ট সম্পূর্ণরূপে নির্ভরশীল। তো আমরা শুরু করতে যাচ্ছি বিভিন্ন রকমের অভিযোজনগত সমস্যা নিয়ে। আজকের ক্লাসে আমরা মোটামুটি 5 ধরনের উপযোজনগত সমস্যা দেখব। মধ্য বয়সের শারীরিক পরিবর্তন এবং উপযোজন, সেন্সরি চেঞ্জেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, আগ্রহের পরিবর্তন এবং উপযোজন, কর্মক্ষেত্রে উপযোজন এবং পরিবর্তিত পারিবারিক ধরনের সাথে কিভাবে মধ্য বয়সে উপযোজন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইন মিডল এজ, মধ্য বয়সের শারীরবৃত্তীয় বিকাশ। বলা হচ্ছে যে মধ্য বয়সের শারীরবৃত্তীয় বিকাশ 4টি ধাপে হয়ে থাকে বা 4টি বিষয়ের সমন্বয়কে আমরা বলবো মধ্য বয়সের শারীরবৃত্তীয় বিকাশ। প্রথমটি শারীরবৃত্তীয় পরিবর্তনের সাথে উপযোজন, দ্বিতীয়টি সেন্সরি অ্যান্ড সাইকোমোটর ফাংশনিং এর অ্যাডজাস্টমেন্ট, 3 নম্বর স্বাস্থ্যগত পরিবর্তন এবং সবশেষে আমরা যেটি আলোচনা করব সেক্সুয়ালিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফাংশনিং। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শারীরিক পরিবর্তন ও অভিযোজন। শারীরিক পরিবর্তন ও অভিযোজন এই অংশটি আবার দুটি ভাবে আলোচনা করতে হবে। একটি চেঞ্জেস ইন অ্যাপিয়ারেন্স বা চেহারার পরিবর্তন, আর একটি শারীরবৃত্তীয় কার্যক্রমের বা ক্রিয়ার পরিবর্তন। তো প্রথমে আমরা যে ব্যক্তির বাহ্যিক বা চেহারাগত যে পরিবর্তনগুলি এই মধ্য বয়সে আসে এবং যেগুলোর সাথে ব্যক্তিকে অ্যাডজাস্ট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। মধ্য বয়সে ব্যক্তির ওজন বেড়ে যায়। এ সময়ে কোমর এবং পেটে চর্বি জমার কারণে ব্যক্তিকে বেশ মোটাসোটা দেখা যায়। এই চর্বি জমার প্রবণতা তার শারীরবৃত্তীয় নানা রকমের কার্যক্রমে সমস্যা সৃষ্টি করে। লস অ্যান্ড গ্রেইং অফ হেয়ার, মধ্য বয়সে এসে ব্যক্তির মাথায় বা শরীরের চুলের পরিমাণ কমতে থাকবে এবং চুলের রং কিছুটা ধূসর বা সাদা হয়ে যায়। তার ত্বকেও পরিবর্তন আসে, ত্বকের ভাঁজ পড়ে, ত্বক খসখসে হয়ে যায় এবং উজ্জ্বলতা হারায়। এ সময়ে
ব্যক্তির শরীর কিছুটা নিচু হওয়ার প্রবণতা দেখা যায়, অর্থাৎ যৌবনে তার যে শারীরিক উচ্চতা ছিল, মধ্য বয়সে এসে সেটি কিছুটা কম হয়ে যায় বা শারীরিক যে ফিটনেস সেটি কিছুটা নিচু হয়ে যায়। এছাড়া গঠনে এই সময় পরিবর্তন আসতে শুরু করে, অর্থাৎ মাংসপেশি কাঠিন্যতা আস্তে আস্তে কমতে শুরু করে এবং এগুলি নরম হতে শুরু করে। ব্যক্তিকে হাতে পায়ের জয়েন্টের প্রবলেমসে ভুগতে হয় এবং এই সময়ে কিন্তু দাঁত পড়ে যেতে পারে এবং দাঁত পড়ে যাওয়ার কারণে তার চিবিয়ে খাওয়ার সক্ষমতা কমতে শুরু করে। এ সময়ে ব্যক্তির চোখের উজ্জ্বলতা কমে যায়, তার দৃষ্টিশক্তি কিছুটা সমস্যার সৃষ্টি হয় এই মধ্য বয়সে এসে। তো শারীরিক পরিবর্তনগুলি আমরা দেখলাম, এখন দেখব যে আমাদের জৈবিক ক্রিয়াকলাপে কি ধরনের পরিবর্তন আসে। চেঞ্জেস ইন ফিজিওলজিক্যাল ফাংশনস। এই সময় স্ট্রেংথ অ্যান্ড কোঅর্ডিনেশন ডিক্লাইন্স, অর্থাৎ শরীরের সক্ষমতা এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সুসামঞ্জস্য সেটি কমতে শুরু করে। উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা বাড়ে, ব্যক্তির বিভিন্ন ধরনের গ্রন্থিগত সমস্যা দেখা যায়। এছাড়া হজমের প্রবলেম একটি বড় সমস্যা হিসেবে দেখা যায় এই সময়ে, এবং খাদ্যে অরুচি, সাথে সাথে চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে তাকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে মধ্য বয়সে এসে ফিজিওলজিক্যাল ফাংশনিং এর ম্যাক্সিমাম ক্রিয়াকলাপগুলি আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। তবে এই ফিজিওলজিক্যাল ফাংশনিং কতটুকু ভালো থাকবে বা কতটুকু খারাপ হবে সেই বিষয়ে নির্ভর করে ব্যক্তির লাইফস্টাইল, তার বংশগতি, তার অন্যান্য রোগাক্রান্ত হওয়ার বিষয় এগুলির সাথে জড়িত। এখন আমরা দেখব সংবেদনশীলতা ও মনোপেশিগত কার্যাবলীতে ব্যক্তি কিভাবে অ্যাডজাস্ট করেন। এক্ষেত্রে আমরা 5টি বিষয়কে আলোচনায় আনব। প্রথমত দৃষ্টিশক্তি, তারপর শ্রবণ শক্তি, এরপর ঘ্রাণ বা স্বাদের ক্ষমতা, তারপরে আমরা দেখব টাচ অ্যান্ড পেইন এবং সবশেষে মোটর অ্যাবিলিটি। এই 5টি বিষয়ের উপরে আমরা সেন্সরি অ্যান্ড সাইকোমোটর ফাংশনিং এর অ্যাডজাস্টমেন্টটা আলোচনা করতে যাচ্ছি। দৃষ্টিশক্তি। মধ্য বয়সে এসে দৃষ্টিশক্তির ফোকাস করার ক্ষমতা কমতে থাকে। এ সময়ে ব্যক্তির দূরে দেখার ক্ষমতা এবং কাছে দেখার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। 40 বছর বয়সে গিয়ে আমরা যেটিকে বলছি প্রেসবায়োপিয়া, যেটি কিনা নিকটের লেখা বা নিকটের বস্তু দেখতে তার অসুবিধা হয়। এক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করে সমস্যা দূরীভূত করা যায়। ব্যক্তির পিউপিলের সাইজ কমতে থাকে এবং দর্শনগত অ্যাকুইটির শার্পনেস সেটি কমে যাওয়া শুরু করে এবং অল্প আলোতে দেখতে তাকে সমস্যার মুখোমুখি হতে হয়, যে জন্য দেখার সুবিধার্থে অধিক আলোর প্রয়োজন পড়ে। এখন আমরা আলোচনা করব মধ্য বয়সে শ্রবণ শক্তিতে কি ধরনের পরিবর্তন আসে আর ব্যক্তি কিভাবে সেটিতে খাপ খাওয়াবে সেই বিষয় নিয়ে। হিয়ারিং লস ফর হাই পিচ সাউন্ড, অর্থাৎ উচ্চ শক্তির যে শব্দ সেই শব্দগুলির শোনার ক্ষমতা ব্যক্তির কমতে থাকে। এ সময়ে যেহেতু ব্যক্তির শ্রবণ শক্তি কম থাকে, তাই সে জোরে কথা বলতে থাকে, অর্থাৎ সে মনে করে যে আশেপাশের লোকজন হয়তো তার মতো,
যেহেতু তার নিজের শ্রবণ শক্তি কমে গেছে, সে কারণে সে অনেক জোরে জোরে কথা বলতে থাকে। শ্রবণ শক্তি কমার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের অনেক কম হয়ে থাকে, এবং এই মধ্য বয়সের শ্রবণ শক্তির যে ক্ষয় বা সমস্যা, সেগুলি সলভ করার জন্য বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহার করা যেতে পারে, এবং যদি ডিভাইসের সাহায্যে এটি সলভ হয়, সেক্ষেত্রে হয়তো ককলিয়ার ইমপ্লান্টেশন বা একটি ছোটখাটো সার্জারির প্রয়োজন পড়তে পারে। সেন্স অফ স্মেল অ্যান্ড টেস্ট, স্বাদ এবং গন্ধ নেওয়ার যে ক্ষমতা, সেটিও কিন্তু ধীরে ধীরে মধ্য বয়সে কমতে শুরু করে। যে সমস্ত কোষকলা স্বাদ এবং গন্ধের জন্য কাজ করে, সেগুলির সক্ষমতা এবং পরিমাণ দুটি মধ্য বয়সে এসে কমে যায়। উইমেন্স টেস্ট অ্যান্ড স্মেল সেন্সিটিভিটি ইজ মাচ মোর বেটার দ্যান মেলস, অর্থাৎ নারীদের স্বাদ এবং গন্ধ নেওয়ার যে সক্ষমতা বা সংবেদনশীলতা, সেটি পুরুষদের তুলনায় বেশি হয়। আমরা নিচে জিহ্বার ছবিটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে যে আমাদের জিহ্বায় অনেকগুলি টেস্ট বাড আছে, যেগুলি বিভিন্ন রকমের স্বাদ গ্রহণের জন্য আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। জিহ্বার একেবারে ঠিক গোড়ার দিকে তিক্ত স্বাদের টেস্ট বাডগুলি থাকে। তারপরে আমরা যে হলুদ অংশ দেখতে পাচ্ছি, সেখানে টক স্বাদ নেওয়ার টেস্ট বাডগুলো থাকবে, এবং একদম অগ্রভাগে থাকে মিষ্টি স্বাদ নেওয়ার টেস্ট বাডগুলি। তো এই টেস্ট বাডগুলি বিভিন্ন কারণে তাদের কার্যক্ষমতা হারাতে পারে, বিশেষ করে যদি স্মোকিং এর কারো প্রবলেম থাকে বা তামাক পান সুপারি খাওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে তাদের এই টেস্ট প্যাডগুলির কার্যক্ষমতা দ্রুত হ্রাস পাবে। এখন আমরা চলে যাচ্ছি টাচ অ্যান্ড পেইন, স্পর্শ ও ব্যথা অনুভূতি। বলা হচ্ছে যে টাচ সেন্সিটিভিটি 40 বছর বয়সের পর থেকে কমতে শুরু করে, এবং পেইন সেন্সিটিভিটি 50 বছরের পর থেকে কমা আরম্ভ করে। এই সময়ে মধ্য বয়সে এসে ব্যক্তির ব্যথা সহ্য করার ক্ষমতাও কমে যায়। মোটর এবিলিটি বা পেশি শক্তি, দেখা যায় যে মধ্য বয়সে মোটামুটি 60 বছরের মধ্যে 10 থেকে 15% মোটর অ্যাবিলিটি হ্রাস পেয়ে যায় বা কমে যায়। তবে যারা স্পোর্টসম্যান বা অ্যাথলেট, তাদের ক্ষেত্রে মোটর অ্যাবিলিটি কমে যাওয়ার প্রবণতা অনেক কম। 30 বছরের পরের থেকে আই হ্যান্ড কোঅর্ডিনেশন কমে যায়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মধ্য বয়সে পেশি শক্তির সক্ষমতা সব দিক থেকেই কমে যেতে পারে। এখন আমরা আলোচনা করব স্বাস্থ্যগত পরিবর্তন। মধ্য বয়সে কি ধরনের স্বাস্থ্যগত পরিবর্তন আসে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে পরিবর্তনটির কথা বলা হচ্ছে, যে মধ্য বয়সে ব্যক্তি খুব সহজে ক্লান্ত হয়ে যান। ক্লান্ত হওয়ার অনেকগুলি কারণ থাকে, যেমন অতিরিক্ত কাজের চাপ, জীবনযাত্রার নিয়ম না মানা, শারীরিক ব্যায়াম না করা ইত্যাদি কারণে এই ক্লান্ত ভাব চলে আসতে পারে। এই সময়ে কানের মধ্যে এক ধরনের ভোঁ ভোঁ আওয়াজ ব্যক্তি শুনতে পান এই মধ্য বয়সে এসে, যেটি তার জন্য আসলে খুব বিরক্তিকর। মাংসপেশির বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করতে পারেন,
এবং এই সময় স্কিন সেন্সিটিভিটিটা ধীরে ধীরে কমতে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্যথা অনুভব করতে পারেন শরীরের বিভিন্ন অংশে, এবং এই ব্যথাগুলি আসলে তাকে বাকি জীবনটা বয়ে যেতে হবে, কারণ কিছু মেডিকেশন বা ফিজিওথেরাপি নিলে সাময়িক একটি আরাম পাওয়া যায়, তবে এটি খুব সহজে নির্মূল হওয়ার মতো পরিস্থিতি এ বয়সে আর তৈরি হয় না। এ সময়ে ব্যক্তির গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লেন্টস বা সমস্যা দেখা যায়, যেমন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অর্থাৎ তার হজমের গন্ডগোল দেখা যায়, খুব গ্যাস হয় স্টোমাকে এবং খাওয়া দাওয়ায় রুচি কমে যায়। মধ্যবয়সের স্বাস্থ্যগত পরিবর্তনের আরেকটি বড় যে ব্যাপার, সেটি ঘুম, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া বা অনিদ্রা। খুব অল্প পরিমাণে ঘুম হয়, খুব দ্রুত ঘুম ভেঙে যায়, একবার ঘুম ভেঙে গেলে সহজে ঘুম আসে না। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে তাকে হয়তো ঘুমের ওষুধ খেতে হয়, যেটি দীর্ঘমেয়াদে তার অন্যান্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে। তবে এই মধ্যবয়সে এসে যদি ব্যক্তি স্বাস্থ্য সচেতন হন, নিয়মিত ব্যায়াম করেন, স্বাস্থ্যসম্মত খাবার খান, ফাস্টফুড অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে স্বাস্থ্যগত অনেক সমস্যা কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব। এখন আমরা দেখব মধ্যবয়সে ব্যক্তির যৌন এবং প্রজনন কার্য প্রক্রিয়ায় কি অবস্থা হয়। আমরা এক্ষেত্রে চারটি বিষয়কে আলোচনার অন্তর্ভুক্ত করেছি। আমরা নারীদের যৌন প্রক্রিয়াটি আলোচনা করব এবং পুরুষদের যৌন প্রক্রিয়ায় কি কি পরিবর্তন আসে সেগুলি আলোচনা করব। এরপর সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং সেক্সুয়াল, এই চারটি বিষয়ের সমন্বয়ে মধ্যবয়সের যৌন ও প্রজনন কার্য প্রক্রিয়া একটি চিত্র আমরা তুলে ধরতে পারব। এখানে এই বয়সে এসে বেশ কিছু কারণে ব্যক্তির যৌন সমস্যা হতে পারে, যেমন কিছু ওষুধের প্রভাব, ধূমপান, মদ্যপান, বা হার্টের কোনো রোগ থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, যদি তার কোনো বড় ধরনের অপারেশন হয়ে থাকে। এই সমস্ত বিষয় মিলিয়ে ব্যক্তির যৌন জীবন কিছুটা বাধার সম্মুখীন হতে পারে, অথবা তার অ্যাক্টিভিটিটা, ফাংশনিংটা কমে যেতে পারে। এখন আমরা নারীদের যৌন পরিবর্তন কি হয় মধ্য বয়সে সে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। এই সময়ে নারীদের স্বাভাবিক যে রজস্রাব প্রতি মাসেই হয় সেটি বন্ধ হয়ে যায়, যেটিকে আমরা বলছি মেনোপজ, এবং মোটামুটি 49 বছর, অন অ্যান এভারেজ 49 বছরের মধ্যে এসে এই মেনোপজ চলে আসতে পারে। এটি কারো কারো ক্ষেত্রে আরো আগে আসতে পারে, কারো ক্ষেত্রে পরেও আসতে পারে। এই সময়ে নারীদের একটি হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় শরীরে, যে কারণে খিটখিটে মেজাজ, হঠাৎ গরম লাগা বা ঠান্ডা লাগা, জন্মদানের ক্ষমতা না থাকা এবং হাড় ক্ষয় রোগ, এই সমস্যাটিতে তাদেরকে ভুগতে হতে পারে।
এবং এই মেনোপজ আসার সাথে সাথে নারীদের ব্যক্তিত্ব বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা এখন পুরুষদের ক্ষেত্রে কি কি যৌন পরিবর্তন আসে সেগুলি নিয়ে একটু আলোচনা করি। নারীদের যেমন মধ্য বয়সের উল্লেখযোগ্য যৌন পরিবর্তন মেনোপজ, পুরুষদের ক্ষেত্রে সেটি মেল ক্লাইমেট্রিক, অর্থাৎ পুরুষদের এই সময়ে যৌন ক্ষমতা কমে আসে এবং এই যে যৌন ক্ষমতা কমে আসা সেটা 60 থেকে 70 বছরের মধ্যেই ঘটে থাকে। এই সময় পুরুষদের টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটা কমে যেতে থাকে, যে কারণে তার মধ্যে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এবং সঙ্গিনীর প্রতি একটি উদাসীন ভাব চলে আসে। সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা যৌন সক্রিয়তা, sexual activity and satisfaction level decreases after 40 to 50। 40 থেকে 50 বছরের মধ্যে ব্যক্তির যৌন সক্ষমতা, যৌন ক্রিয়া এবং সন্তুষ্টির মাত্রা কমতে শুরু করে। বেশ কিছু ক্রনিক ডিজিজ, অপারেশন, ওষুধের প্রভাব বা অ্যালকোহল এই সন্তুষ্টি কমে যাওয়ার পিছনে কাজ করে। এখন আমরা আলোচনা করব সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে। সেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় পরিলক্ষিত হয়, যেগুলির ভিত্তিতে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি যে যৌন অকার্যকারিতায় ভুগছেন সেটি বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। যেমন সেক্সুয়াল ডিজায়ার, এই মধ্য বয়সে এসে তার যৌনাকাঙ্ক্ষা কমে যায় এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ব্যথা অনুভব করতে পারেন। পুরুষদের ক্ষেত্রে যৌন অক্ষমতা এবং বিশেষ অঙ্গের দুর্বলতা এই যৌন কার্যকারিতার পিছনে বড় কারণ হিসেবে কাজ করে। এরপরে আসব যে ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ সমস্যা, হতাশা, ঔষধ, মদ, ধূমপান ইত্যাদি বিষয় এই যৌন সন্তুষ্টি কমিয়ে দেওয়ার পিছনে দায়ী হিসেবে কাজ করে। এখন আমরা দেখব চেঞ্জেস ইন ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ মধ্য বয়সে আগ্রহের পরিবর্তন ও উপযোজন। মধ্য বয়সে বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তির আগ্রহ পরিবর্তন ঘটে। এখন কোন কোন বিষয় এই আগ্রহের পরিবর্তনের জন্য দায়ী সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাপিয়ারেন্স অ্যান্ড ক্লথস, বয়সে এসে ব্যক্তি তার শারীরিক সৌন্দর্য এবং
পোশাক নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব আরোপ করেন। এই সময়ে তারা এমন পোশাক পছন্দ করেন যেগুলি পরিধান করলে তাকে যুবকদের মতো দেখতে হয়, এবং যেহেতু এই বয়সে তাদের মধ্যে কিছুটা হীনমন্যতা কাজ করে, সেই হীনমন্যতা থেকে উত্তরণের উপায় হিসেবে তাদের মধ্যে শরীরচর্চা, পার্লারে যাওয়া, চুলে কলপ করা ইত্যাদি বিষয় লক্ষ্য করা যায়। মধ্য বয়সে পোশাক নির্বাচনের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে পোশাকের মাধ্যমে নিজেদের একটি ক্লাসিফিকেশন করা। অর্থাৎ আমি কোন ধরনের সোসাইটিতে চলাচল করি, কাদের সাথে মিশি, তাদের সাথে মিল রেখে পোশাক পরা, তাদের স্ট্যান্ডার্ড ফলো করা। এবং এই মধ্য বয়সে এসে দেখা যায় যে শুধুমাত্র এই পোশাক নির্বাচন এবং তাদের শারীরিক সৌন্দর্য বৃদ্ধির যে চেষ্টা, সেই চেষ্টার পিছনে মধ্য বয়সে তারা নিঃসংকোচে অর্থ ব্যয় করেন। তবে এই পোশাকের খুঁতখুঁতের ব্যাপারটাতে নারীদের তুলনায় পুরুষরা বেশি অ্যাক্টিভ থাকেন। যদিও মধ্য বয়সে নারীরা খুব বেশি সৌন্দর্য সচেতন থাকেন না, বরং পুরুষরাই বেশি সৌন্দর্য সচেতন হয়ে ওঠেন। মানি বা অর্থ, মধ্য বয়সে এসে যেহেতু ব্যক্তি তার ক্যারিয়ারের একেবারে পিক লেভেলে থাকেন, সর্বোচ্চ পর্যায়ে থাকেন, সে কারণে অর্থের অ্যাভেলেবিলিটি যথেষ্ট থাকে। এবং মধ্য বয়সের পুরুষরা যতটা না টাকার পিছনে দৌড়াতে পছন্দ করেন, তার চেয়ে বেশি পছন্দ করেন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা, সমাজে সম্মান নিয়ে চলা। উনি চান সবাই তাকে সমীহ করুক, এবং এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, নারীরা কিন্তু মধ্য বয়সে টাকার বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। কারণ এই মধ্য বয়সে যদি তিনি হঠাৎ করে বিধবা হয়ে যান, তাহলে পরিবারের একমাত্র আয় করা মানুষটির অনুপস্থিতিতে সংসার কিভাবে চলবে, সেই কারণে অর্থ সঞ্চয়ের দিকে পুরুষদের তুলনায় নারীদের বেশি আগ্রহ দেখা যায়। নারীরা আবার চেষ্টা করেন কিভাবে গাড়ি, বাড়ি, অর্নামেন্টস এগুলি সঞ্চয় করা যায় বা এগুলি তৈরি করা যায়, কারণ তারা এগুলিকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে গণ্য করে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত বাড়ি করার ক্ষেত্রে বেশি আগ্রহ দেখা যায়, বিশেষ করে সমাজের একটু বিলাসবহুল এলাকায় যদি কারো একটি বাড়ি থাকে, সেটি তার জন্য খুব গর্বের বিষয় হয়। যেমন আমাদের কালচারে যদি কারো ধানমন্ডি, গুলশান বা বনানীতে একটি বাড়ি থাকে, তাহলে সেটি অনেক বেশি সোশ্যাল স্ট্যাটাস শো করার কাজটি করে দেয়। অর্থাৎ সমাজে ব্যক্তি তখন নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন অন্তত এই চিন্তা করে
আত্মতুষ্টিতে ভুগতে থাকেন। রিলিজিয়ন, ধর্ম। মধ্য বয়সে এসে বিভিন্ন ধর্মীয় কাজকর্মের প্রতি ব্যক্তির নারী পুরুষ ভেদেই আগ্রহ বাড়ে। তবে মধ্যবয়সী মানুষদের ধর্মীয় উগ্রতা থাকে না, তারা সব ধর্মকেই সমান মর্যাদার চোখে দেখার চেষ্টা করেন এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা ধর্ম নিয়ে রাজনীতি এই বিষয়গুলিকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটিতে উচ্চ পদে থাকতে পছন্দ করেন এবং অনেকটা সময় এই গ্যাদারিংসে কাটাতে ভালোবাসেন। কমিউনিটি অ্যাফেয়ার্স। কমিউনিটি অ্যাফেয়ার্স হলো মধ্যবয়সে এসে ব্যক্তি কিছু সামাজিক কার্যক্রম, কিছু স্বেচ্ছাসেবীমূলক কাজ করতে পছন্দ করেন। কারণ ব্যক্তি মনে করেন যে নিজেকে নিয়ে যথেষ্ট সময় তিনি অতিবাহিত করেছেন ইতিমধ্যে, এখন সমাজকে তার কিছু দেওয়ার আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। সে কারণে বিভিন্ন রকম সংস্থায় তিনি কাজ করতে পারেন, যেমন রেড ক্রিসেন্ট, বিভিন্ন ক্লাব, লায়ন্স ক্লাব, বিভিন্ন সভা সমিতি বা গ্রাম বা মহল্লার উন্নয়নের যে কমিটিগুলো বা সমিতিগুলো থাকে সেগুলোতে তার একটি ব্যাপক প্রচারণা বা অ্যাক্টিভিটি দেখা যায়। এই মধ্য বয়সে এসে ব্যক্তির মধ্যে কিছুটা জনসম্পৃক্ততা হওয়ার ইচ্ছা জাগে এবং সেই জনসম্পৃক্ত হওয়ার জন্য তিনি এই সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কাজগুলোকে বেছে নেন। অর্থাৎ এই সময়ে মানুষের হাতে, বিশেষ করে নারীদের হাতে অনেক সময় থাকে, যেহেতু এখন তাদের বাচ্চা লালন পালনের কোনো চিন্তা নেই, মধ্য বয়সে বাচ্চারা অনেক বড় হয়ে যায়। ফলে বাড়তি সময়ে নারীরা কিছু মানবাধিকার প্রতিষ্ঠানে কাজ করতে ভালোবাসেন, নারী অধিকার নিয়ে কাজ করতে পছন্দ করেন এবং আরো কিছু প্রশিক্ষণ নেন, যে প্রশিক্ষণ শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, বরং নিজের এই অবসর সময়কে ভালোভাবে কিভাবে কাজে লাগানো যায় ক্রিয়েটিভ ভাবে, সেই চিন্তা থেকেই তারা কিন্তু নানান রকমের প্রশিক্ষণ নিতে পারে। মধ্য বয়সে ব্যক্তির রিক্রিয়েশনের ক্ষেত্রে বা চিত্ত বিনোদনে একটি ব্যাপক পরিবর্তন আসে। এই সময়ে ব্যক্তি নিজে খুব বেশি খেলাধুলাতে পার্টিসিপেট না করলেও খেলা দেখার ইচ্ছা থাকে বেশ। এছাড়া বই পড়ে সময় কাটানো, বিভিন্ন পেপার ম্যাগাজিনে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার এসব বিষয়ে তার আগ্রহ দেখা যায়। সিনেমা হলে মুভি দেখার চেয়ে বরং টিভিতে জনপ্রিয় পুরাতন মুভি দেখার পিছনে আগ্রহ বেশি দেখা যায় এবং রেডিও টিভির নিউজ খুব মনোযোগ আকর্ষণ করে তাদের। এছাড়া বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকেন নানান বিষয়ে, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিবর্তন, সামাজিক অসামঞ্জস্যতা, সমাজের বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইত্যাদি খবরাখবর রাখতে ব্যক্তি ভালোবাসেন।
এখন আমরা আসবো ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট বা বৃত্তিমূলক অভিযোজন। বৃত্তিমূলক অভিযোজন কেমন হয় মধ্য বয়সে এসে? মধ্য বয়সে আগ্রহের সঞ্চারকারী উপাদানগুলি স্যাটিসফ্যাকশন উইথ ওয়ার্ক, কাজের প্রতি ভালোবাসা, সন্তুষ্টি, অপরচুনিটিস ফর প্রমোশন, তিনি এমন একটি পজিশনে থাকতে চান যেখানে প্রমোশন পেয়ে ভালো একটি অবস্থানে থাকা যায়। ভোকেশনাল বা পেশাগত কিছু প্রত্যাশা থাকে, যে প্রত্যাশাগুলো উনি চান সফলভাবে সমাপ্তি ঘটুক। এই সময় এসে ব্যক্তিকে নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার একটি বিষয় চলে আসে, যেহেতু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিনিয়ত অটোমেশন বা স্বয়ংক্রিয়তার বিষয় বাড়ছে এবং মেশিনের কাজ বাড়ছে, মানুষের কাজ কমে যাচ্ছে। এরূপ পরিস্থিতিতে ব্যক্তিকে অ্যাডজাস্ট করতে হয়। স্বামী স্ত্রীর মনোভাব অনুযায়ী তাকে অনেক সময় খাপ খাইয়ে নিতে হয়। এছাড়া দেখা যায় যে সহকর্মীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব মধ্যবয়সের ব্যক্তি প্রদর্শন করেন এবং এই সময়ে ব্যক্তির কাজের ক্ষেত্রে বারবার জায়গা পরিবর্তনটি খুব বেশি সমস্যার কারণ হয়ে যায়। মধ্যবয়সের ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট কতটুকু ভালো বা খারাপ হলো সেটি পরিমাপ করার জন্য দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এক হলো ব্যক্তির অর্জন কতটুকু হলো এবং ব্যক্তি তার কাজ নিয়ে কতটুকু। যদি দেখা যায় যে ব্যক্তির জীবনে যা হতে চেয়েছিলেন, যা অর্জন করতে চেয়েছিলেন, কর্মক্ষেত্রে তিনি সফল, তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তির কর্মক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট বা বৃত্তিমূলক অভিযোজন ভালো ছিল। আর যদি ব্যক্তি হতাশায় ভুগতে থাকেন, তিনি যদি ভাবেন যে তিনি যা চেয়েছিলেন তা হতে পারেননি, তাহলে বুঝতে হবে যে তিনি কর্মক্ষেত্রে ভালোভাবে উপযোজন করতে সক্ষম হননি। ব্যক্তি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন, তিনি যদি চিন্তা করেন যে আমি আমার কাজে খুশি, আমি যা চেয়েছিলাম পেয়েছি, এই কাজটি আমার কাছে শুধুমাত্র কাজ না, এটি সেবা, আমি মানুষকে সেবা দিচ্ছি, সাথে সাথে নিজের কেরিয়ারও ডেভেলপ করেছি, এই কর্ম থেকে আমার আর তেমন কোনো চাওয়া পাওয়া নেই, সব মিলিয়ে আমি সন্তুষ্ট, তাহলে বুঝতে হবে যে তিনি পেশাগত জীবনে সুউপযোজিত ছিলেন। এখন আমরা এই চ্যাপ্টার থেকে কিছু নমুনা প্রশ্ন এখানে দিয়েছি, যেগুলি পরীক্ষার জন্য তোমাদের উপকারে আসবে বলে মনে করি। প্রশ্নগুলি তোমরা এই ক্লাসের শেষে তোমাদের টেক্সট বুকের সহযোগিতা নিয়ে ভালোভাবে অনুশীলন করলে আশা করি পরীক্ষাতে ভালো ফল করতে সমর্থ হবে এবং আজকের এই ক্লাস তোমাদের জন্য কাজে আসবে। এই ক্লাসটি তৈরি করতে গিয়ে আমি ডেভেলপমেন্টাল সাইকোলজি লাইফ স্প্যান অ্যাপ্রোচ হারলকের বইটি ফলো করেছি এবং আমিনুল হক স্যারের বিকাশ মনোবিজ্ঞান এবং আবুল বাশার তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান 2 এই বইটি আমাকে বেশ হেল্প করেছে। আশা করি তোমরাও এই বইগুলি থেকে সাহায্য পেতে পারো। পরিশেষে একটি উক্তি দিয়ে আজকের ক্লাস শেষ করব। ইউথ ইজ এ গিফট অফ নেচার, বাট মিডল এজ ইজ এ আর্ট অফ ওয়ার্ক। যৌবন হলো প্রকৃতির দান, কিন্তু মধ্য বয়স হলো ব্যক্তির কর্মপ্রচেষ্টার ফল। আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করেছো এবং
ভবিষ্যতের কর্মযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত করার পূর্বে আজকের এই ক্লাসের তথ্যগুলি তোমাকে সহযোগিতা করবে এবং ভবিষ্যৎ বাধাগুলি পার হতে সহযোগিতা করবে। এই করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মানুষকে সচেতন করার কাজে তোমাদের উপস্থিতি প্রত্যাশা করি। সকলের সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।